দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। চলে যাব পুরো খবরে। জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়ার মৃত্যুতে পটুয়াখালীর দুমকিতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। কান্না আর শোকে বাকরুদ্ধ দাদা দাদি। বাবার কবরের পাশে শায়িত করা হবে কন্যাকে। আর আত্মহত্যার কারণ হিসেবে গ্রেপ্তারকৃত 2 অপরাধীকেই দায়ী করছেন তারা। এদিকে লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালীতে যাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জুলাই শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। শিকদার জুবায়ের হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার বাড়িতে ফেরার কথা থাকলেও এবার তার ফেরা লাশ হয়ে। বাবার কবরের পাশেই কবর জুলাই শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার। রবিবার দুপুরে সরওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে মরদেহ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন লামিয়ার স্বজনরা। ধর্ষণে চিহ্নিত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। মামলা হওয়ার পর থেকে আসামিদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ পরিবারের। স্বজনরা জানান, শনিবার রাত 8টার দিকে মা রুমা বেগম ছোট মেয়েকে নিয়ে বাসার পাশেই মাদ্রাসায় যান। সেই সুযোগে রাত 9টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দেন লামিয়া। এই ধর্ষণের সাথে যারা জড়িত আমি তাদের বিচার চাই। ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। বিভিন্ন মাধ্যমে চ্যানেলে আসতেছিল যে এই মামলার আসামি জামিন পেয়েছে, যেটা সম্পূর্ণ অসত্য তথ্য। 2জন এজাহার নামে আসামি সিফাত মুন্সি এবং সাকিব মুন্সি, দুজনেই আমাদের ডিএনএ টেস্ট শেষে তারা জেলহাজতে আছে। গত 18 মার্চ পটুয়াখালীর পাঙ্গাশে ইউনিয়নের নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরে নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এই ঘটনার পর লামিয়া সহ বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পরিবার। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই শহীদ কন্যার মৃত্যু ঘিরে গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে চলছে শোকের মাতম। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবায়ের। লামিয়ার জানাজার সবশেষ কি তথ্য আছে? প্রস্তুতি তো নেওয়া হচ্ছে, নেতাকর্মীরা কি পৌঁছেছেন কিনা, সবশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমরা এই মুহূর্তে লামিয়ার জানাজা মাঠে রয়েছি। জানাজার মাঠ একদমই প্রস্তুত রয়েছে। নেতাকর্মীদের অপেক্ষা, অর্থাৎ লামিয়ার কফিনের অপেক্ষায় রয়েছেন হাজারো মানুষ। এলাকাবাসী এখানে রয়েছে, শোকে মাতম রয়েছে। ইতোমধ্যে তার কবরস্থান সম্পন্ন হয়েছে সকল ধরনের কার্যক্রম, এবং এখানে যে মাঠ বালিকা মাধ্যমিক বিদ্যালয় পাঙ্গাশিয়া, এই বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এবং এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক, উপস্থিত রয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন এবং এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তারা চেষ্টা করছেন। আমরা কিন্তু মাঠে দেখতে পাচ্ছি ইতিমধ্যে জানাজার জন্য কিন্তু মুসল্লিরা চলে এসেছে, এলাকাবাসী চলে এসেছে। জানাজার প্রস্তুতি একেবারেই সম্পন্ন হয়েছে, অর্থাৎ ঢাকা থেকে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আসছেন তারা এবং লাশসহ তারা লাশের গাড়ির সাথেই রয়েছেন। এবং আমরা যতটা জানতে পেরেছি একদমই কাছাকাছি রয়েছে। অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই নামাজে জানাজায় এই এলাকার হাজার হাজার মানুষ এই জানাজায় অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা শব্দ পাচ্ছি, গাড়ি একদমই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু গাড়ির মধ্যে প্রবেশ করবেন, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঢাকা থেকে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আসছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং এনসিপির কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, জুলাই ফাউন্ডেশনের যে সদস্য সচিব রয়েছেন তিনি সহ নেতৃবৃন্দরা কিন্তু লাশের গাড়ির সাথেই রয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাশের গাড়ি জানাজা মাঠে প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এতটুকু ছিল আমার কাছে পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এই মুহূর্তের সবশেষ। জুবায়ের, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র।
এমনটি মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আহত জুলাই যোদ্ধারা বলছেন নিরাপত্তা নিশ্চিত না হলে ফের রাজপথে নামবেন তারা। স্বৈরাচারের গুম খুন, রাজনৈতিক নিপীড়ন, মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সর্বসাধারণের রক্তাক্ত এক অভ্যুত্থান হয় ২৪শে জুলাইয়ে। গুলিবৃষ্টির সামনে বুক চেতিয়ে প্রাণ দিয়ে ৩৬শে জুলাইয়ের রক্ত সমুদ্রে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার। ১৫০০ প্রাণ ও অর্ধলক্ষ আহতর বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে যেন বাড়ছে হতাশা, বেড়েই চলেছে খুনিদের বিচারের অপেক্ষা। সঠিক চিকিৎসার অভাবে বারবার ক্ষোভ জানাচ্ছেন আহতরা। এখনো কিন্তু আমরা মেডিকেলে সুচিকিৎসা পাচ্ছি না। আমাদের সুচিকিৎসার জন্য অনেক কিছুর বাধা হচ্ছে। যখন আমরা রিলিজ নিয়ে বাসায় যাব, আমাদের যে কোনো দুর্ঘটনা হইব না বা কোনো আওয়ামী লীগের দোষরা যে আমাদের কোনো অ্যাটাক করবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। শহীদ পরিবার, আহত আন্দোলনকারীরা ও তাদের পরিবারের সদস্যদেরকে নানাভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে পলাতক স্বৈরাচারের দোসররা। আমার মেয়ে নিরাপত্তা পায় নাই, আমার ভাইয়ের মেয়ে নিরাপত্তা পায় নাই, সেখানে আমি কিভাবে নিরাপদ? ওরা তো সুস্থ, আমি অসুস্থ, আমার নিরাপত্তা তো মোটেও নাই। শহীদ ও আহত সহযোদ্ধাদের পরিবারের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। বড় কোনো ঘটনা ঘটে, যখন আমরা আন্দোলনে নামি, তখন আমাদের উপদেষ্টারা আমাদেরকে কি করে সান্ত্বনা দেয় যে আমরা বিচার করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমরা আন্দোলন থামাই দেই, তারপরে এই উপদেষ্টারা আর এই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখে না। ফাঁসি দেওয়া না পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের পুরা বাংলাদেশে যত ছাত্র ভাইরা আছে, জুলাই আহত শহীদের পরিবার সকলেই মাঠে নামতে বাধ্য হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে দাবি করে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। লামিয়া তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয়। এর থেকে নেক্কারজনক ঘটনা, এর থেকে লজ্জাজনক ঘটনা এই রাষ্ট্রের জন্য আর হতে পারে না। এটি আসলে রাষ্ট্রের এক ধরনের একটি ব্যর্থতা। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, শুধু তাদের পরিবার নয়, নিরাপত্তা নিশ্চিত করা হোক সবার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার উপর ভিত্তি করেই সনদ তৈরির মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, এমনটি মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও এখন জানতে চায় নির্বাচন কবে হবে। বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচনের জন্য জনগণ তাকিয়ে আছে, জনগণের ম্যান্ডেট ছাড়া বড় সংস্কার কার্যকর করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। স্টেবল গভর্নমেন্ট নাকি বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে, তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না, বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে। তা আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি। অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ, আপনি এটার জন্য এক সপ্তাহ বেশি সময় রাখেন না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, জামাত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায়, তা ইউকে জানানো হয়েছে। দুপুরে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আসলে তাদের ফুল দিয়ে স্বাগত জানান দলটির প্রচার বিভাগ। সাক্ষাৎ শেষে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, নারীদের অধিকারের বিষয়ে জামাতের অবস্থান কি তা জানতে চেয়েছে ইউ। বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণের ব্যাপারে জামাত উদার, তবে নারী সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটি নারীদের জন্য লজ্জাজনক, এতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। এ সময় আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন ও পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান জামাতের এই কেন্দ্রীয় নায়েবে আমির। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনের সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর
ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে 2 বারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। ইলেকশন কমিশনের রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রতা পোষণ করেছি। সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন ছাড়া সংস্কার কিংবা পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন। রোববার দুপুরে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এছাড়া মৌলিক সংস্কারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার বলেও মনে করেন গণসংহতি আন্দোলন। সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের মধ্যে 138টিতে একমত হয়েছে দলটি। প্রথমত গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে বলে জানান জোনায়েদ সাকি। এ সময় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদকে হটাতে যে ঐক্য হয়েছিল তা অব্যাহত রাখতে হবে। এরপর বিকালে কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির নেতারা। আলোচনা শেষে জানান 166টি প্রস্তাবের মধ্যে 121টিতে একমত তারা। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা, এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। যেভাবে যে পদ্ধতিতে এটা সমাধান আমরা মনে করি যে যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। দর্শক, তদবির বাণিজ্যের অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির খোঁজে এবার গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। আর এই 2 সাবেক কর্মকর্তার বিচারের দাবিতে দুর্নীতি দমন কমিশনের সামনে অবস্থান নেয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারে দুদক চেয়ারম্যানকে 15 দিনের আলটিমেটাম দেয় সংগঠনটি। জুলাই আগস্ট আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শেখ হাসিনার স্বৈরাচার সরকার পতনে ভূমিকা রাখায় দেশের ছাত্র সমাজের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। পরে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হলে সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পান সজীব ভুইয়া। তবে এরপরই নানা বিতর্কে জড়িয়ে পড়েন এই উপদেষ্টা। সর্বশেষ তার সদ্য সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগ প্রকাশ্যে এলে দেশজুড়ে বেশ আলোচনার জন্ম দেয়। একই অভিযোগ ওঠে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেক উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধেও। রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদ্বয়ের এই 2 সাবেক কর্মকর্তার বিচারের দাবিতে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে সংস্থাটির সেগুনবাগিচা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতার করতে 15 দিনের আলটিমেটাম দেয় সংগঠনটি। উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, নতুন দরবেশের উদ্ভব ঘটছে, এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না। আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা 2 উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। এই যে বিষয়টা আপনারা উপস্থাপন করেছেন এই বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। দুর্নীতি দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে। এদিন 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ 1 আসনের সাবেক এমপি কাজিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সরকার। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার জন্য রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়েছে। তবে রিপোর্ট পূর্ণাঙ্গ না হওয়ায় 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মালয়েশিয়া যাওয়ার টিকিট না পেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েছিলেন
হাজার হাজার যাত্রী। ভিসা ও ছাড়পত্র থাকলেও টিকিট সংকটে স্বপ্নভঙ্গ প্রায় 30,000 বাংলাদেশি কর্মীর। 31 মে 2024 বিমানবন্দরে অপেক্ষারতদের সেদিনের কান্নার রোল ছুঁয়ে যায় বাংলাদেশের হৃদয়। আর এ ঘটনায় আদালতে রিট হলে ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। যার প্রেক্ষিতে মালয়েশিয়ায় 20,000 কোটি টাকার ঘটনার রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। 17,777 জন যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায় দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে তা কত শতাংশ, এসব তথ্য প্রতিবেদনে না থাকায় 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তান আলোচনা চাইলে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে চায় বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের পক্ষে থাকা সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। লোডশেডিং হচ্ছে এবং হবে, তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলে জানান তিনি। রোববার সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান। আরও জানান, বরিশাল ও খুলনায় 26 এপ্রিল গ্রিড বিপর্যয়ের কারণ তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। গ্রিড বিপর্যয়ের জন্য কারা দায়ী তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। এখানে বিদ্যুৎ বিভাগের যেরকম লোক আছে, বিদ্যুৎ বিভাগের বাইরে লোক অনেক, বুঝতে পারছেন? ওই জন্য আমরা এমনভাবে করছি যে এটা কেউ যাতে ওই দায় এড়াতে না পারে আর কি। এটা যদি ওই যে যদি ফেলিওর হয়ে থাকে, যারা গ্রিড ম্যানেজমেন্ট করেন তাদের যদি ফেলিওর হয়ে থাকে, সেটা আমরা আইডেন্টিফাই করব। এবারে খেলার খবর। বিভিন্ন ইস্যুতে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মাঝে অনলাইনে পরিচালকদের নিয়ে জরুরি বোর্ড সভা চলছে। সেখান থেকে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে এই সভায়। বিসিবির পরিচালকদের উপস্থিতিতে সন্ধ্যায় অনলাইনে সভাটি শুরু হয়। এর আগে 24 মার্চ বোর্ড মিটিং বসার কথা ছিল বিসিবির, কিন্তু সেদিন হঠাৎ করেই তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়লে ফারুক আহমেদের বর্তমান কার্যনির্বাহী কমিটির 19তম সভা স্থগিত করে বোর্ড পরিচালকরা সেখানে চলে যান। পরে আরও বেশ কিছু ইস্যু তৈরি হলে বিসিবি নতুন করে সভায় বসছে আজ। সংবাদ এখন এই পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।